সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নুসুক হৃদয়ের সফর অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানটি পঞ্চম পর্ব। আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব দেখে ফেলেছেন এবং আমি আশা করি যারা দেখেননি তাদের জন্য রিক্যাপ থাকবে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বে ব্যাখ্যা করেছি যে 4টি পর্ব হয়ে গেল, সেখানে পুরনো এজেন্ট ভিত্তিক যে হজের ব্যবস্থা আছে, পুরো জিনিসটি কিন্তু হজ ভিত্তিক। এবং ওমরার বেশ কয়েকটি প্রশ্ন থাকলে আমরা নিতে পারি আপনাদের কাছ থেকে, সেটি আমরা নেব যদি আপনাদের প্রশ্ন থাকে। এবং সরাসরি কল করার জন্য আপনার তো নাম্বারটি দেখছেন 646-307-9828, এই নাম্বার আপনারা কল করতে পারেন যদি প্রশ্ন থাকে। আমরা এই 4টি পর্বে ব্যাপকভাবে বিভিন্ন জিনিস আপনাদের কাছে তুলে ধরেছি, ব্যাখ্যা করেছি কীভাবে পুরনো এজেন্ট ভিত্তিক হজ ব্যবস্থাকে ডিজিটাল নুসুক প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণভাবে, এবং বিভিন্ন রকম জালিয়াতি সম্বন্ধে আপনাদেরকে আমরা সতর্ক করেছি, অর্থাৎ স্ক্যাম সতর্কবার্তা তুলে ধরেছি বিভিন্নভাবে। সেটি ছিল পর্ব 1। পর্ব 2 দ্বিতীয় পর্বে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও প্রোফাইল যাচাইয়ের প্রক্রিয়া দেখেছি। দেখানো হয়েছে পাসপোর্ট, পুরনো অ্যাকাউন্ট ব্যবহার, আপনার ফ্যামিলি কীভাবে আপনি অ্যাড করবেন, যুক্ত করবেন, এবং ডকুমেন্ট আপলোড সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। তৃতীয় পর্বে এই নুসুকে ওয়ালেট, নুসুক ওয়ালেট যেটি আছে, কিভাবে কাজ করে, ব্যক্তিগত পারিবারিক উভয় ব্যাপারটি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, এবং ব্যবহারকারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন তা আলোচনা করার চেষ্টা করেছি এবং আলোচনা করে নিয়েছি, এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্বে যখন আমরা ছিলাম তখন আলোচনা করেছি এই নুসুকে পাওয়া 6 ধরনের প্যাকেজের পরিচয় এবং তার বিস্তারিত আমরা তুলে ধরেছি আপনাদের কাছে। তাদের পার্থক্য ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, এবং আজকেও কিছুটা হবে, সেই ব্যাপারগুলো থাকবে। প্রথম পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তৃতীয়তে আমরা করেছি। আজকে যেহেতু পঞ্চম পর্ব, বেশ কিছু জিনিস যেটা আমরা আলোচনা করেছি অনেকের নাও জানা থাকতে পারে, অনেকে হয়তো মিস করেছেন কোনো পর্ব, এবং যারা সম্পূর্ণভাবে দেখছেন তারা তো দেখছেনই। আপনাদের সুবিধার্থে আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বের কিছু অংশ রিক্যাপ করার চেষ্টা করব। এবং এই সম্পূর্ণ অনুষ্ঠানে বরাবরের মতো আমার সাথে যোগ দিয়েছেন সৈয়দ গাজী মুন্সি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জানি সৌদি আরবে অনেক সকাল এখন, আপনি এই সময়ে আমাদেরকে সময় দিচ্ছেন, কাজে আপনাকে প্রথমে ধন্যবাদ জানিয়ে রাখছি। আমরা আজকে পঞ্চম পর্ব, আপনি হয়তো শুনছিলেন আমার ইন্ট্রোতে, তার অর্থ হচ্ছে আমরা অনেক ব্যাপার আলোচনা করে ফেলছি। অনেকের অনেক কিছু মনে থাকার কথা, অনেক কিছু মনে না থাকার কথা। আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন করব, যেটি আমি পর্ব হিসাবে করব। প্রথম পর্বে করেছিলাম, দ্বিতীয় পর্বে করেছিলাম, এরকমভাবে করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমি আপনাকে অনুরোধ করব একটু হলে আমরা যদি কিছুটা রিক্যাপ করি তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমি একেবারে প্রথম প্রশ্নে চলে যাব। একটু সবার জন্য যদি আবারও নতুন করে তুলে ধরেন যে পুরনো হজ সিস্টেম আর নতুন যে নুসুক সিস্টেম, এটি কিভাবে আলাদা? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি এগেইন। পুরাতন হজ এবং নতুন হজের মধ্যে যেই সবচেয়ে বড় চেঞ্জটা, যে পরিবর্তনটা, যে প্রাচীন ব্যবস্থায় সৌদি দূতাবাস এবং হজ উমরা মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্টরা, যারা ট্রাভেল এজেন্সি আমেরিকাতে অথবা ইউরোপ ইংল্যান্ডের কান্ট্রিগুলোতে আছেন, ওনারা সরাসরি বিষয়টা মধ্যস্থ করতেন, লাইক মিডিয়েটর হিসেবে কাজ করতেন, প্যাকেজ তৈরি করতেন এবং বিক্রি করতেন। এবং হজ যাত্রীরা সরাসরি ওনাদের লোকাল যে এজেন্টরা তাদের সাথে যোগাযোগ করতে পারতেন এবং তাদেরকে টাকা পয়সা, পাসপোর্ট দিতেন, এন্ড বাকি সম্পূর্ণ বিষয়টাই এজেন্টরা লুক আফটার করতো। এখন সময়ের সাথে চেঞ্জের মাধ্যমে ডিজিটাল যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে নুসুক হজ প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে সৌদি হজ মন্ত্রণালয়ের সরাসরি নিজস্ব একটা মার্কেট প্লেস, যেখানে কোনো ইন্টারমিডিয়েট ব্যক্তি অথবা এজেন্ট ছাড়াই সরাসরি সার্ভিস প্রোভাইডারদেরকে হজ প্যাকেজ বিক্রি করার সুবিধা করে দেওয়া হয়েছে, এবং হজ যাত্রীদেরকে সরাসরি প্যাকেজগুলা ক্রয় করার সুবিধা। এটা হচ্ছে গিয়ে দ্য বিগ ডিফারেন্স। এবং সুবিধা অসুবিধার কথা যদি বলি, সুবিধা হচ্ছিল আগে এইটা যে আপনার কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে হতো না, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হতো না। আপনি পাসপোর্ট অ্যান্ড পেমেন্টটা এজেন্টকে দিয়ে দিলে এজেন্ট সবকিছু টেক কেয়ার করে নিত আপনার জন্য। আর এখন যেটা হচ্ছে যে আপনি নিজে সবকিছু করতে হচ্ছে এবং নিজেই নিজের
সম্পূর্ণ ব্যবস্থা করতে হচ্ছে অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং এটার সুবিধা হচ্ছে এটা যে আপনি নিজেই কন্ট্রোলার, আপনার কি প্যাকেজ কিনছেন, কি হোটেলে থাকতেছেন, কোথায় থাকবেন, কিভাবে করবেন, এটা নিয়ে আপনার অন্য কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হয় না, এবং আপনি নিজে দেখে শুনে বুঝে নিতে পারেন। এটাই হচ্ছে গিয়ে মানে দ্য বিগ ডিফারেন্স বিটুইন দ্য ওল্ড এন্ড নিউ সিস্টেম। হ্যাঁ, আরেকটি প্রশ্ন ছিল সেই একই প্রথম পর্ব থেকে, দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল যে এজেন্ট বা মধ্যস্থকারী যারা আছেন তা এখন আর এই সিস্টেমে নেই, ডিজিটাল, কমপ্লিটলি ডিজিটাল হয়ে গেছে, কিন্তু এজেন্ট বা মধ্যস্থতাকারী যারা আছেন এখনও কি আপনার পক্ষ হয়ে রেজিস্ট্রেশন এবং অর্থ গ্রহণ করতে পারেন কিনা? না, অর্থ গ্রহণের বেলায় ডাইরেক্ট না, যে কেউই আপনার কাছ থেকে কোনো পেমেন্ট অথবা কোনো কিছু কালেকশন করার রাইট রাখে না। নুসুক এবং মিনিস্ট্রি অফ হজ এন্ড উমরা বারবার এটা নিয়ে সতর্কিত করেছে সবাইকে যে আপনার পেমেন্ট ইজ অনলি থ্রু দ্য নুসুক প্ল্যাটফর্ম, এবং রেজিস্ট্রেশন এবং সবকিছু নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমেই হবে। এবং এখন এই ডিজিটাল সিস্টেমের সাথে যে চ্যালেঞ্জটা আসে সেটা হচ্ছে সবাই এই বিষয়ে ক্যাপেবল না ইন্টারনেট অথবা টেকনোলজি ব্যবহারের জন্য, হয়তো ওনাদের হেল্প মানে সাহায্যের প্রয়োজন হয়, এবং সেটার জন্য আপনি কারো হেল্প নিতে পারেন। আপনি কোনো বিশ্বস্ত মানুষ যারা এক্সপিরিয়েন্স বিশ্বস্ত যারা এই জিনিস সম্পর্কে অবগত আছে তাদের হেল্প নিতে পারেন হেল্প করার জন্য। কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে খুলবেন, এবং আপনার পেমেন্ট আপনি নিজেই টপ আপ করবেন আপনার ই ওয়ালেটে, এবং আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে করবেন, যাতে সম্পূর্ণ বিষয়ের কন্ট্রোলটা আপনার হাতে থাকে। জি, আমি এখন দ্বিতীয় পর্বে আমরা অনেক বিষয়ে আলোচনা করেছিলাম, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে একটু রিক্যাপ করা প্রয়োজন। কাজে দ্বিতীয় পর্বের আপনার মনে না থাকলে আমি মনে করিয়ে দিচ্ছি, এবং আমার মনে হয় এই প্রশ্নের উত্তরগুলো আপনার সবসময় জানা থাকে। ওকে, প্রশ্নটি এমন ছিল যে পূর্ববর্তী বছরে, অর্থাৎ ইতিপূর্বে নুসুকের পূর্বে বা নুসুকের পূর্বে নয়, নুসুকে মাধ্যমে আপনি হজ করেছেন পূর্ববর্তী বছরে বা তার আগে, এবং আপনার একটা প্রোফাইল আছে, তা থাকলে কি ব্যবহার করতে সেটিই ব্যবহার করতে পারবেন কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আপনার কাছে। জি, আই থিঙ্ক প্রশ্নটা বেশিরভাগ এই প্রশ্নটা করে থাকেন যারা কিনা নুসুক তো আসছে আপনার 2023 সাল থেকে, 23, 24, 25 অলরেডি 3টা হজ সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ নুসুকের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এবং যেটা আপনার শুরুতেই সবসময় মেনশন করে থাকেন প্রোগ্রামের, যে ইট ইজ এ কোটা বেসড থিং। কোটা বেসড হওয়ার কারণে সবাই তো চাইলে আর প্যাকেজ ক্রয় করতে পারেন না। অনেকেই দেখা গেছে যে চেষ্টা করেছেন, টাকাও ভরেছেন, অ্যাকাউন্টও খুলেছেন, কিন্তু একটা প্যাকেজ সাকসেসফুলি আর কিনতে পারেন নাই। কিন্তু এখন এই বছরে কি উনি সেম অ্যাকাউন্ট ইউজ করে আবার ট্রাই করতে পারবেন কিনা? দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি ইয়েস। আপনার পাসপোর্টের যে ইনফরমেশন দিয়ে আপনি গতবার আপলোড করেছেন, সেই পাসপোর্টটা যদি আপনার এখনো থাকে, ওই পাসপোর্টের মেয়াদ যদি এখনো থাকে, তাহলে আপনি সেম অ্যাকাউন্টটারে আপনি ব্যবহার করে আপনি আরেকবার ট্রাই করতে পারবেন। তবে আপনার ইনফরমেশনগুলো হয়তো আবার আপডেট করতে হবে। নুসুক ইতিমধ্যে সবাইরই যাদেরও অ্যাকাউন্ট আগে থেকে ছিল তাদেরকেও নতুন করে ইনফরমেশন নতুন করে আপডেট করার জন্য রিকোয়েস্ট করেছে। আপনি সেই স্টেপগুলো ফলো করে আপনার ঠিক আগের অ্যাকাউন্টটাই আপনি ইউজ করবেন। এবং আমি এটাও বলতে চাই যে আপনি কখনোই নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাবেন না, কারণ আপনি খুলতে গেলে আপনারা বলবে যে আপনার পাসপোর্ট অলরেডি এক্সিস্ট করতেছে তাদের ডাটাবেসে, আপনার এই পাসপোর্টটা দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। তখন আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিটও করে ফেলেন, তখন আরেকটা সমস্যা হবে যে আপনি তাও আবার সেম পাসপোর্ট ব্যবহার করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেই জন্য হাইলি রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ড করি আমি যেটা, যে আগের অ্যাকাউন্টটাই আপনি ব্যবহার করবেন, এবং নতুন কোনো অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না যদি আপনার পাসপোর্ট চেঞ্জ না হয়ে থাকে। যদি আপনার পাসপোর্ট চেঞ্জ হয়ে থাকে, নতুন পাসপোর্ট নিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। জি, আমরা আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার যাতে কানেকশনটা ঠিক থাকে। এখন মনে হচ্ছে ঠিক আছে, মাঝখানে আপনি ফ্রিজ হয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছিলাম, কাজে কোনো অসুবিধা নেই। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটি হচ্ছে ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ নুসুক ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়? ভেরিফিকেশনের জন্য যে মেইন ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট, যেটার মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। 6 মাস হচ্ছে আপনি সৌদি আরবে হজে যখন আসবেন এবং আসার পর আপনার ফেরার সময় থেকে ঠিক 6 মাস, মানে আপনার এক্সপেক্টেড রিটার্ন ডেট ফ্রম সৌদি আরবিয়া থেকে
ওই দিন থেকে হিসাব করে 6 মাস পর্যন্ত মিনিমাম যদি আপনার পাসপোর্টের ভ্যালিডেশন থাকে, দেন ওই পাসপোর্টটা গ্রহণযোগ্য হবে এবং আপনার একটা পাসপোর্ট সাইজ পিকচার, ডিজিটাল পিকচার, এই দুইটা জিনিস হলেই আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি কেউ নন সিটিজেন হয়ে থাকেন, ওনাদের জন্য গ্রিন কার্ডের কপিটাও আপলোড করতে হবে। ওকে, এবার আমি একটু তৃতীয় পর্বে যাব। তৃতীয় পর্ব থেকে দুটি প্রশ্ন আমি বেছে রেখেছি আপনার জন্য। একটি হচ্ছে পরিবারের জন্যে, অর্থাৎ ফ্যামিলির জন্যে তার যে নুসুক ই ওয়ালেট কীভাবে কাজ করে, এটি ছিল একটি প্রথম প্রশ্ন। কারণ এককভাবে যাওয়া আর পরিবারের সাথে যাওয়া আপনার একটু পার্থক্য আমরা দেখেছি, এবং ই ওয়ালেটের ব্যবহারেও বেশ কিছু উপদেশ আপনার ছিল। চলুন এটি যদি আরেকবার আমাদের জন্য পরিষ্কার করেন। জি, ই ওয়ালেটের বিষয়টা, আপনি যদি একাই ট্রাভেল করেন তাহলে আপনার অ্যাকাউন্ট, আপনার একটাই ই ওয়ালেট, আপনি এই একটাই ই ওয়ালেটে ব্যবহার করবেন, জিনিসটা খুবই সিম্পল। কিন্তু আপনি যদি একজনের চেয়ে বেশি মানুষ হয়ে থাকেন, নুসুকি আপনার 7 থেকে 8 জন ব্যক্তি, মানে টোটাল 8 জন একটা অ্যাকাউন্টের আন্ডারে অন্তর্ভুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে আপনার ই ওয়ালেটটা একটাই থাকবে। মেইন যে ফ্যামিলি অ্যাডমিন থাকবেন, এই অ্যাডমিনের ই ওয়ালেটটা ব্যবহার করতে হবে সবার প্যাকেজ ক্রয় করার জন্য। মানে যার যার নিজস্ব আলাদা ই ওয়ালেটে টাকা টপ আপ করে একটা ফ্যামিলি হওয়া যাবে না। যদি আপনারা 2-3 জন মিলে একজন ফ্যামিলি হন, দেন আপনার ই ওয়ালেটটা ব্যবহৃত হবে যিনি অ্যাডমিন, যিনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তৈরি করছেন, ওনার অ্যাকাউন্টটাই হবে, ওনার ই ওয়ালেটটাই হবে মেইন ই ওয়ালেট। এবং সবার জন্য যে হজের খরচ, সম্পূর্ণ অ্যামাউন্টটা আপনার অ্যাডমিনের ই ওয়ালেট টপ আপ করতে হবে। ওকে, আরেকটি প্রশ্ন ছিল যে সবাই ই ওয়ালেট ব্যবহার করা হয়েছে, টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে, সবাইটা একটা ফ্যামিলি, সবাই সব টাকা পয়সা জমা হয়ে গেছে, হঠাৎ করে যদি কোনো সদস্য গ্রুপ ছেড়ে চলে যায় তখন কি হয়, সেটাই আরেকটি প্রশ্ন ছিল। এখন যদি এমন হয়ে থাকে যে আপনারা মানে টপ আপ ফ্যামিলি সবাই একসাথে মিলে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, এবং দুইটা স্টেপ আছে এটা। কারণ একটা হচ্ছে আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন একসাথে সবাই, এবং অ্যাজ এ ফ্যামিলি একজন আরেকজনের অ্যাডও করছেন, এবং আপনারা একটা ফ্যামিলি হচ্ছেন, এবং এই ফ্যামিলিতে একজন অ্যাডমিন রয়ে গেছেন। কিন্তু এখনো নুসুকের ই ওয়ালেট অ্যাক্টিভেশনের সময় আসে নাই, তার আগেই আপনারা ডিসাইড করছেন কোনো একজন হয়তো বা যাবেন না, হয়তো বা এই ফ্যামিলি মেম্বার এই একসাথে যাচ্ছেন না, অন্য কোনো প্যাকেজে যাওয়ার কারণে বা যে কোনো কারণে আপনারা আলাদা হতে যাচ্ছেন। তো ই ওয়ালেট টপ আপ করার আগ পর্যন্ত সেই সুযোগ আপনার আছে, ডিলিং করে দেওয়া যাবে। মানে আপনি অ্যাডমিন যিনি আছেন উনি তার অ্যাকাউন্টে ঢুকে বা নিজের অ্যাকাউন্টে ঢুকে যে আমি আর এই ফ্যামিলিতে থাকতে যাচ্ছি না, আমি আমার অ্যাকাউন্টে আলাদা করে ফেলতে যাচ্ছি, সেটা আপনি করতে পারবেন। কিন্তু যদি দেখা গেছে যে আপনাদের ই ওয়ালেট টপ আপ করা হয়ে গেছে, ই ওয়ালেট টপ আপ করা হয়ে গেলে যেটা হবে, আপনি তো আপনার টাকাটাও টপ আপ করে ফেলেছেন, কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আর আসবে না। যে ব্যক্তি টপ আপ করেছেন উনি ওনার সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে আসতে হবে, এনে আপনার টাকা আলাদাভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তখন আপনি আপনার ই ওয়ালেট আবার টপ আপ করতে হবে, তখন আপনার পক্ষে আপনারটা আলাদা করা সম্ভব হবে। তো অ্যাডভাইস হবে এটাই, যদি আলাদা হওয়ার চিন্তা থাকে বা ক্যান্সেল করার চিন্তা থাকে, সেটা টপ আপ ই ওয়ালেট টপ আপ করার আগেই জন্য একটি সিদ্ধান্ত এই ধরনের ডিসিশন নেওয়া হয়। সাধারণত যদি আপনি সম্পূর্ণ অর্থ ফেরত আনতে চান ই ওয়ালেট থেকে, কেমন সময় লাগে? ই ওয়ালেটের থেকে টাকা ফেরত আনার জন্য সময়টা একটু খুব বেশি লেগে যায় মাঝে মাঝে। কখনো তো দেখা গেছে যে অতিরিক্ত সময় লাগে, কখনো নির্দিষ্ট কোনো সময় অ্যাকচুয়ালি এটার জন্য জানা নেই। ইউজুয়ালি মানে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম উইন্ডো নাই এটার জন্য যে কতগুলো সময় লাগে, কারণ এটা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর একটা বিষয় আছে। সৌদি ব্যাংক, আমেরিকান ব্যাংক, আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন, সৌদি আরব থেকে যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হবে, এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনাল বিষয় থাকে, সেই জন্য এটার জন্য নির্দিষ্ট কোনো উইন্ডো ফ্রেম নাই যে কতদিন সময় লাগে টাকা ফেরত আসার জন্য। তাহলে যদি এই পরিস্থিতির মানে উদ্ভব হয়, তাহলে বেস্ট অপশন হবে যিনি টপ আপ করে ফেলেছেন তার সাথে একটি ব্যক্তিগতভাবে ফয়সলায় যাওয়া, লেট হেম ডু দ্য হজ করে আসুক, করে আসার পরে হয়তো তার সাথে আপনি বসে অতিরিক্ত অর্থ যেটি আছে সেটা ফেরত আনা যাবে। সেটি 2 সপ্তাহ লাগতে পারে, 30 দিনও লাগতে পারে, কম বেশি এরকম লাগতে পারে। কাজেই এরকম একটি ব্যবস্থায় যাওয়া যেতে পারে। আর না হলে ওই সম্পূর্ণ অর্থ ফেরত নিয়ে আসা, আপনার সাথে বসে সেটেল করা, তারপরে পুনরায় টপ আপ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই আমার মনে হয় জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখা উচিত। আমি আমাদের চতুর্থ পর্ব, অর্থাৎ শেষ যেটি পর্ব আমরা করেছিলাম সেখানে চলে যাব। সেখানে থাকা বেশ কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরবো আপনার কাছে, এবং এই পর্বেতে আমরা
বেশ কয়েকটি উল্লেখযোগ্য জিনিস তুলে ধরেছিলাম, তার মধ্যে একটি ছিল প্যাকেজ। নুসুকে 6টি প্যাকেজ আছে। নুসুকে থাকা এই 6টি প্যাকেজের বিস্তারিত আমরা তুলে ধরেছি আপনার কাছে। আপনারা এই প্লে লিস্টটি ইউটিউবে আছে, TBN24 যেই হোম পেজ আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করব নুসুকে থাকা 6টি প্যাকেজের মূল পার্থক্য আসলে কি। একটু সময় নিয়ে বলবেন যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। ইটস আ রিক্যাপ, আমরা এখনো এই পর্বের আজকের পর্বে এখনো প্রবেশ করিনি। এই 6টি প্যাকেজ বলতে 6টি প্যাকেজ ক্যাটাগরি, 6টি প্যাকেজ ক্যাটাগরি রয়েছে নুসুকের মধ্যে। সেগুলো হচ্ছে আপনার লাক্সারি থেকে স্ট্যান্ডার্ড পর্যন্ত, লাক্সারি, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তারপরে আবার লাক্সারি শিফটিং, প্রিমিয়াম শিফটিং, স্ট্যান্ডার্ড শিফটিং। এটা হচ্ছে 6টা ধরন। এই প্যাকেজের ধরনগুলো হচ্ছে একটা প্যাকেজ থেকে অন্য প্যাকেজের, একটা প্যাকেজের অন্য প্যাকেজের মধ্যে মেইন পার্থক্যগুলো হচ্ছে হোটেলের মানগুলা, হোটেলের মান। ফর এক্সাম্পল, লাক্সারি ইজ 5 স্টার, প্রিমিয়াম হচ্ছে 4 স্টার, স্ট্যান্ডার্ড হচ্ছে 3 স্টার অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এইভাবে এটা ক্যাটাগরাইজ করা হয়েছে। এবং যে শিফটিং যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার মক্কাতে 2টা মোর দেন 1 অ্যাকোমোডেশন থাকলে একটা প্যাকেজের মধ্যে সেটারে শিফটিং বলা হয়। মোর দেন 1 অ্যাকোমোডেশনের যে বিষয়টা বিস্তারিতভাবে আমরা আমাদের গত পর্বে ডিসকাস করেছি। কুইকলি আপনার যদি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে মানে হজের একটা নির্দিষ্ট সময় আপনি হ্যারমের পাশে থাকবেন, আরেকটা সময় আপনি হ্যারমের চেয়ে হ্যারম শরীফের দূরে থাকবেন, সেটাই হচ্ছে গিয়ে মূলত শিফটিং। এন্ড বাকি যে বিষয়গুলো প্যাকেজ লাক্সারি, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে হোটেলের মানটা মূলত। হোটেলের মান, তারপরে আপনার বিভিন্ন সার্ভিসেরও মান, এইসব বিষয়ের মধ্যেই এটা হচ্ছে ক্যাটাগরি ডিফারেন্সিয়েট করে এটারে। তো এর মধ্যে আপনার ক্যাম্পেরও একটা বিষয় আছে। ক্যাম্প মনে করেন যে আপনার ক্যাম্প মূলত যেটা খুব স্ট্যান্ডার্ড আছে, তারপরে প্রিমিয়াম আছে এবং খুব হাই স্ট্যান্ডার্ডও আছে। যেমন কিদানা টাওয়ার একটা ক্যাম্প গত বছর থেকে এটা শুরু হয়, যেটা সম্পূর্ণই 5 স্টার হোটেলের মতো, এবং এটার ক্যাম্প না, এটা অ্যাকচুয়ালি বিল্ডিং, মানে 10 তলা নাকি কয়তলা বিল্ডিং, ইটস লাইক কমপ্লিটলি 5 স্টার হোটেল। এটা একটা খুবই হাই স্ট্যান্ডার্ড রয়েছে। তারপরে আপনার রয়েছে মুজাররল কাবশ অথবা মুআইসিম। মুজাররল কাবশ হচ্ছে জামারাতের চেয়ে খুবই কাছে, মানে হেঁটে যেতে খুবই সামান্য সময় লাগে। এন্ড মুআইসিম যেটা নর্থ আমেরিকান টেন্ট, ভেরি ওয়েল নোন এন্ড ফেমাস উইদিন আমেরিকা, সেটা হচ্ছে কি একটু দূরত্ব বেশি জামারাত থেকে, এবং স্ট্যান্ডার্ড অফ দ্য সোফা ব্যাডস এন্ড এভরিথিং, স্লিপিং ফিচার্স, এগুলোও আপনার একটু লো হয়ে থাকে আপনার মুজাররল কাবশ অথবা কিদানা থেকে। এই হচ্ছে কি মূলত। আরেকটি ব্যাপার ছিল সেটি দূরত্বর একটি ব্যাপার ছিল। জি, দূরত্বের বিষয়টা হচ্ছে কিদানা টাওয়ার্স এন্ড মুজাররল কাবশ, এই দুইটা আপনার জামারাত থেকে খুবই কাছে হয়। মিনাতে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় মানুষের জামারাত, যে আইয়ামে তাশরিকের পর থেকে 3-4 দিন ওনাদের জামারাতে যেতে হয়, এবং জামারাতের দূরত্বটা মুজাররল কাবশ এবং কিদানার থেকে খুবই কাছে হয়। এবং মুআইসিম নর্থ আমেরিকান ট্যান্ট যেটা, সেটা থেকে জামারাতের দূরত্ব হচ্ছে আপনার প্রায় আধা ঘন্টা বাই ওয়াকিং। এইটা হেঁটে চালা যাওয়ার আর কোনো উপায়ও নাই, there is no transportation available. So সেইটাই হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্স, মানে মেইনলি মানুষের জন্য এটাই ম্যাটার করে যে মানে কেন আমি মুজাররল কাবশের জন্য অথবা কিদানার জন্য হাই অ্যামাউন্ট দিব, সেটা হচ্ছে মেইনলি ওয়াকিং ডিসটেন্সটা কমানোর জন্য। ওকে, গত পর্বে একটি স্ট্যান্ডার্ড তো আছেই। জি, স্ট্যান্ডার্ড তো আছেই। হ্যাঁ, সো শিফটিং এর ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। শিফটিং বেসিক্যালি একের অধিক হোটেলে যদি আপনার অবস্থান থাকে তখন এটি শিফটিং প্যাকেজ হিসাবে ধরা হয়, একটি জায়গায় থাকলে একটি। এবং আরেকটি বড় পার্থক্য হচ্ছে হোটেলের মান, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, এই সব কিছুর সঙ্গেই প্যাকেজ জড়িত। যদি আমি কিছুক্ষণ পরে সেটি বলবো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এসেছে, যেটি আমরা গত পর্ব করার পরে, এবং আমার এই ব্যাপারটি নিশ্চিত হওয়া প্রয়োজন আপনার কাছ থেকে, যে অনেকেই বলে থাকেন যে বেশি টাকা দিলে নাকি খুব দ্রুত বুকিং নিশ্চিত হয়, আসলে কি তাই? No, this is absolutely not like this. প্যাকেজের প্রাইস আপনার যাই হোক, হয়তো বা নুসুকের প্যাকেজ হোয়াটএভার দ্য প্রাইস ইট ইজ, আপনার বুকিং এর নিশ্চয়তা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আপনার ডিপেন্ড করে হাউ প্রিপেয়ার্ড ইউ আর, আপনি কতটুকু ভালো প্রিপারেশন নিয়েছেন, আপনার ই ওয়ালেটে আপনার এনাফ টাকা আছে কিনা। কিন্তু আপনি প্যাকেজ কেনার সময় আপনি যেই প্যাকেজই কিনেন না কেন, যেহেতু আমেরিকার কোটা যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আপনি একটা প্যাকেজ কিনে নিতে পারবেন। বেশি বা কম টাকার সাথে বুকিং সাকসেসের কোনো পার্থক্য হয় না।
ওকে, তাহলে এই ব্যাপারটি আমরা পরিষ্কার করলাম। দর্শক, আমরা এই মুহূর্তে গত 4টি পর্বে বেসিকলি রিক্যাপ করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি করে প্রশ্ন আমি প্রতিটি পর্ব থেকে তুলে ধরেছি আপনাদের জন্য, যারা একেবারেই দেখেননি এই সিরিজ প্রথমবারের মতো দেখছেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কী কী ব্যাপারে আলাপ করেছি, আলোচনা করেছি, এবং সেটি আপনাদের কাছে যাতে একেবারে অপরিচিত মনে না হয়। যারা নিয়মিত দেখছেন তাদের কাছে এই ব্যাপারগুলো পরিচিত হবে। কিন্তু তারপরও আপনারা যারা মিস করেছেন একটি পর্ব বা দুটি পর্ব, নুসুক হৃদয়ের সফর, এই আমাদের একটি প্লেলিস্ট আছে ইউটিউবে TVN24-এর, আপনারা সেখানে দেখতে পাবেন। এবার আমি এই ব্যাপারটি আপনাদেরকে জানিয়ে রাখলাম, কারণ আপনারা নিজের সময় মতো করে দেখে নিতে পারবেন। এবার এই হজ এক্সপোর সর্বশেষ খবর একটু আমরা আলোচনা করব, কারণ হজ এক্সপো 2025 এটি হয়ে গেল। যদি আমরা সংক্ষেপে করব, আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব হজ কনফারেন্স ও প্রদর্শনী, যেটি নভেম্বরের 9 তারিখ থেকে নভেম্বরের 12 হয়ে গেছে, কারণ তারা আমাদের 7 ঘন্টা আগে সৌদি আরব। কাজে নভেম্বরের এই 2025 সালের তারিখে জেদ্দায় অনুষ্ঠিত হয়ে গেল এটি। এতে 137টি দেশের প্রতিনিধিরা 260টিরও বেশি প্রদর্শনীতে অংশ নেন। এই 4 দিনের এই প্রোগ্রামে 80টিরও বেশি সেশন হয়েছে এবং 60টি বিশেষায়িত কর্মশালা ছিল সেখানে, যেখানে প্রযুক্তি, টেকসই হজ পালনের ক্ষেত্রে কীভাবে মজবুত করা যায় প্রসেসগুলি, হজ যাত্রী সেবার উন্নতির বিষয়গুলি উপস্থাপিত হয় এবং আলোচিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডাইরেক্ট হজ প্রোগ্রাম সম্পর্কিত কোনো নতুন ঘোষণা দেওয়া হয়নি এখন পর্যন্ত। এই প্রদর্শনী শেষ হয়ে যাওয়ার পরে এই মন্ত্রণালয় পুনরায় জানিয়েছে নুসুকি একমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম। এটির বেশ কিছু অংশ আমি তুলে ধরলাম, আর বেশ কিছু আমরা শুনবো এখন গাজী মুন্সির কাছ থেকে। সেটি আমাদেরকে একটু যদি আপনি এই কি হয়ে গেল এই ব্যাপারটি আমরা জানাবেন একটু, এবং আপনি সেখানে আপনার অভিজ্ঞতা একটু আমাদেরকে শেয়ার করবেন। এবং একটি প্রশ্ন আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন একটু পরে যাব। এই প্ল্যাটফর্ম যেটি হয়ে গেল সেটি আমরা আজকে এই হজ এক্সপোর আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। হজ এক্সপো যে কনফারেন্সটা, এটা ছিল দ্য 5th এডিশন, মানে গত 4 বছর যাবত এটা পঞ্চম সেশন অফ দ্য হজ এক্সপো। ইট ইজ এন ইনিশিয়েটিভ বাই দ্য কিং সালমান অফ সৌদি আরেবিয়া। এটার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ ইন্ডাস্ট্রিরে একটা জায়গাতে নিয়ে আসা এবং এখানে হজের সার্ভিস এনহ্যান্সমেন্ট এবং কিভাবে বছরের পর বছর কিভাবে সার্ভিস আগের চেয়ে ভালো করা যায় সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা, ডিসকাশন করা, টেকনোলজি ফার্মগুলোর নিয়ে আসা, টেকনোলজির মাধ্যমে কিভাবে জিনিসগুলোরে আরো উন্নত করা যায়, সম্পূর্ণ গভর্নমেন্টের যত সেক্টরস আছে সবাই এই জায়গাতে একসাথে মিলিত হয়ে তাদের নিজস্ব প্ল্যানিং যেটা আছে আগামী হজের জন্য সেগুলো ডিসক্লোজ করা এবং কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো নিয়ে কথা বলা, এবং যত স্টেক হোল্ডার্স আছে হজের ইন্ডাস্ট্রিতে, সম্পূর্ণ সার্ভিস প্রোভাইডাররা যারা আছেন যে কোনো ধরনের, সেটা হোক হজ প্যাকেজ, যেটা হোক যে কোনো ভাবে, সবাই যতভাবে যেভাবে জড়িত আছে সবাই একসাথে হওয়া এবং এক হয়ে তাদের সার্ভিসগুলা শোকেস করা এবং ইমপ্রুভমেন্টের নিয়ে ডিসকাশন করা। এইটাই হচ্ছে মূল যেই হজ এক্সপোর বিষয়টা। এবং এখানে যেমনটা আপনি বলেছেন যে এটা 137টির চেয়েও বেশি দেশের প্রতিনিধিরা এখানে অ্যাটেন্ড করেছেন এবং দে হ্যাভ ডিসকাসড অ্যান্ড পাসড দ্য মেসেজ ফ্রম দেয়ার পিপল। তাদের সবাই নিজস্ব দেশ থেকে তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলেন এবং তাদের প্রয়োজন নিয়ে কথা বলেন, তাদের আবদার দাবি সবকিছু গভর্নমেন্টে জানান এবং নেগোসিয়েশন হয়, বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট হয়, অনেকগুলা এমওইউ এখানের মধ্যে সাইন করা হয় নেক্সট হজের জন্য, এবং বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটা গত বছরের হজের মধ্যে যারা ভালো পারফরমেন্স করেছেন, ভালো সার্ভিস করেছেন বিভিন্ন বিষয়ের জন্য। তো এটা হচ্ছে মূল হজের যে বিষয়টা। এবং সম্পূর্ণ যে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে গিয়ে the government of Saudi Arabia has announced that 2025 সালের হজটা ছিল one of the best hajj in the history এবং the satisfaction rate of the hajj went to 91%, which is very very good. এটা খুবই একটা পজিটিভ একটা সাইন যে স্যাটিসফ্যাকশনের বিষয়টা 91% স্যাটিসফ্যাকশন যাওয়াটা খুব বড় বিষয়।
হজের মতো একটা চ্যালেঞ্জিং বিষয়ে। আমরা সবসময় শুনে থাকি যে হজের যে বিষয়টা মানুষ অনেক টাকা পয়সা খরচ করে আছেন, বাট কোনো না কোনো জায়গায় ডেফিনেটলি তাদের মানে ডিসস্যাটিসফাই হয়ে যান, এবং সেটা হচ্ছে গিয়ে এই একটা অল্প জায়গাতে মিলিয়ন মিলিয়ন মানুষকে হোস্ট করা, ক্রাউড ম্যানেজমেন্ট করা, সিকিউরিটি দেওয়া, এইসব কিছু একসাথে আসলে জিনিসটা সহজ না, এবং সেটার কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ 2025 সালের হজটা মানে ইট ওয়াজ এ গ্রেট সাকসেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন রেট ওয়াজ 91%। এক্সপেকটেশন 2026 সালে ডেফিনেটলি তার চেয়ে আরো ভালো করা, এবং এই সবকিছুর জন্যই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, ডাইরেক্ট হজ প্রোগ্রাম, ডিজিটালাইজ করা, কন্ট্রোলটা সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে নিয়ে নেওয়া, যাতে অ্যাকাউন্টেবিলিটির বিষয়টা থাকে, হাজিদেরকে বেশি ট্রান্সপারেন্ট করা, তাদের নিজের হজের দায়িত্ব তাদের নিজের কন্ট্রোলে দেওয়া, তারা কোথায় থাকবেন, কি করবেন, সম্পূর্ণ বিষয়গুলা নিজে নিজে এখতিয়ার করা, এই বিষয়গুলোর ছিল মেইন দ্য কনসেপ্ট অফ দ্য হজ এক্সপো। নতুন নতুন অনেক দেশই এসে অ্যাড হচ্ছে এই ডাইরেক্ট হজ প্রোগ্রামে। রিসেন্টলি এই বছর আগামী 2026 সালের জন্য সাউথ আফ্রিকা অলসো হ্যাজ বিন অ্যাডেড টু দিস ডাইরেক্ট হজ প্রোগ্রাম, যেটা এতদিন পর্যন্ত মানে ট্রেডিশনাল ওল্ড সিস্টেম পর্যন্ত হয়ে আসছে, এবং খুব সম্ভাবনা করা যাচ্ছে যে ইন ফিউচার অন্যান্য দেশগুলাও, যেসব দেশগুলো বর্তমানে হজ মিশন ভিত্তিক অপারেট করা হচ্ছে, আস্তে আস্তে তারাও সবাই এই ডাইরেক্ট হজ বা B2C প্রোগ্রামের মধ্যে এসে অন্তর্ভুক্ত হবে। ওকে, তাহলে একটি প্রশ্ন, এই যে ডাইরেক্ট হজ 2025-এ হয়ে গেল, 2023 থেকে শুরু হয়েছে আপনি বলেছেন, 2026-এও হবে, এবং তারা আশা করছেন স্যাটিসফ্যাকশন 2025-এর চেয়েও ভালো হওয়া উচিত। এটা একটা গুড সাইন যে তারা এই দিকে খেয়াল করছেন যে হজ যাত্রী স্যাটিসফ্যাকশন, মানে হসপিটালিটি অ্যান্ড দ্য এন্টায়ার প্যাকেজ শুড বি ভেরি প্লিজেন্ট, হজের এক্সপিরিয়েন্সটা প্লিজেন্ট হওয়া উচিত। এখন যেহেতু ডাইরেক্ট হজ, তো এই ডাইরেক্ট হজ প্রোগ্রাম সম্পর্কে এবারের মূল বার্তাটা কি ছিল? ডাইরেক্ট হজ যে নুসুকের ইনিশিয়েটিভটা, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি, এই সব দেশ মিলে যে ডাইরেক্ট হজ প্রোগ্রামটা, এটা নিয়ে এক্স্যাক্টলি কোনো ইনফরমেশন বা আপডেট এই হজ এক্সপোতে দেওয়া হয়নি, এবং সেটার কারণ হচ্ছে যে বিভিন্ন প্রিপারেশন এবং বিভিন্ন ডিসকাশন স্টিল অনগোয়িং। এখন পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয় নাই যে 100% হোয়াট ইজ দ্য রোড ম্যাপ এক্স্যাক্টলি ফর হজ 2026। সেই জন্য সেটা আমরা আশা করতেছি যে দু সপ্তাহের মধ্যে এই বিষয়গুলো হয়তো বা ক্ল্যারিফাই হবে, এবং হজ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল যেই অ্যানাউন্সমেন্ট নেটওয়ার্কসগুলো আছে সেখানে তারা জানিয়ে দিবেন। কিন্তু হজ এক্সপোতে ডাইরেক্টলি কোনো কিছু ডাইরেক্ট হজ নিয়ে এই বছর বলা হয় নাই, কিন্তু গত বছর সম্পূর্ণ রোড ম্যাপ যেটা ছিল 2025 সালের হজের জন্য, সেটা কিন্তু জানুয়ারিতে যেই হজ এক্সপো হয়েছে সেটাতেই অ্যানাউন্স করা হয়েছিল, কিন্তু এই বছর একটু এক্সপোটা আগে হয়ে যাওয়াতে সেটা হয়তো বা সম্ভব হয় নাই। কিন্তু আমরা আশা করতেছি দু সপ্তাহের মধ্যে হয়তোবা খুব আমরা আপডেট পাওয়ার আশা রাখতে পারি। ওকে, এখন এই যে হজ এক্সপোটি হয়ে গেল, এখানে 137টি দেশের মানুষ এসেছেন, অনেক অনেক এক্সপোজিশন ছিল সেখানে, তো এবং অনেকে অনলাইনে দেখেছেন, ওয়েবসাইটে দেখেছেন। এখান থেকে এই হজ এক্সপো থেকে হাজিরা কি শিক্ষা নিতে পারেন? এখান থেকে যে বিষয়টা তারা, আমি যদি আমাদের অডিয়েন্স নিয়ে ডাইরেক্ট কথা বলি, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই প্রোগ্রাম, আমেরিকা, ইউরোপ এবং তাদের জন্য, আপনাদের জন্য সেটা মূলত করার এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নুসুক অ্যাকাউন্ট তৈরি করা, ডকুমেন্ট আপডেট করা, আপলোড করা, এবং আপনাদের ভেরিফিকেশন যদি হয়ে থাকে সেটা নিয়ে অপেক্ষা করা, এবং নতুন আপডেটের অপেক্ষা করা। এছাড়া আপাতত কোনো কিছু করার নাই। সো দ্যাটস অল মাই অ্যাডভাইস। ওকে, কিন্তু এখন আমরা গত বেশ কয়েকটি অনুষ্ঠান করে ফেলেছি, আমাদের কাছে প্রশ্ন আসে নিয়মিত। আমাদের কিছু দর্শক তারা বলছেন যে তাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট ছিল, তাদের অ্যাকাউন্ট এখন নতুন করে ডকুমেন্ট তারা করে ফেলেছিলেন, এখন এই যে আপডেট বা এই ধরনের কিছু একটা হওয়ার পরে তাদের কাছে নতুন করে আবার বার্তা আসছে যে তাদের এখন নতুন করে ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে। এটি নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান, কেন এটি হচ্ছে, কি করবেন তারা, মানে হোয়াটস দ্য সলিউশন ফর দিস? এক্স্যাক্টলি, নুসুক প্ল্যাটফর্ম, অ্যাজ আই হ্যাভ সেড, তারা অনগোয়িং আপডেটে আছে। তাদের সিস্টেমটা নতুন একটা আপডেট করার পরে এই বিষয়টা আসলেই অনেকের কাছে, যে যারা যারা নুসুকের অ্যাকাউন্টে গিয়ে ঢুকছেন, বেশিরভাগ মানুষই, আমি যাদের সাথে কথা বলেছি, বেশিরভাগ মানুষই একটা জিনিস লক্ষ্য করেছেন যে তাদের অ্যাকাউন্ট
ওনারা ডকুমেন্টও আপলোড করে ফেলেছিলেন এবং অনেকের অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে গেছিল, কিন্তু দেখা গেছে যে নুসুক ইজ আস্কিং দেম টু আপলোড দেয়ার অ্যাকাউন্ট এগেইন, এন্ড আপলোড করার পরে দেখা যাচ্ছে যে আবার বলতেছে যে ওয়েটিং ফর ভেরিফিকেশন। দিস ইজ অ্যান আনঅ্যানাউন্সড আপডেট, যেটা নিয়ে নুসুক কোনো আপডেট জানায় নাই, কিন্তু সেটা দেখা যাচ্ছে। তো সেটাতে আমাদের বিশেষজ্ঞদের আপডেট হচ্ছে ডেফিনেটলি আপনি আরেকবার কষ্ট করে আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং রিসাবমিট করবেন এন্ড ভেরিফিকেশনের অপেক্ষা করবেন। এবং এটা খুব সম্ভবত তাদের সার্ভার টেকনোলজি কোনো কিছু আপডেট করার কারণে এই এররটা দেখা গেছে। সো যারাই এই হজে যাচ্ছেন অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছিলেন, তাদের জন্য আমাদের বার্তা এই হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে যান, লগ ইন করে দেখেন আপনার কাছে চাচ্ছে কিনা, যদি তেয়ে থাকে আপনি আপনার ডকুমেন্টগুলো আবার আপলোড করবেন। তবে একটা সতর্কতা, সেটা হচ্ছে কি কখনোই অ্যাকাউন্ট ডিলিট করবেন না। অ্যাকাউন্ট যদি ডিলিট করেন, দেখবেন যে আপনি আরেকবার অ্যাকাউন্ট খুলতে গেলে বলবে যে আপনার অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট করতেছে, তখন আপনি না অ্যাকাউন্ট খুলতে পারলেন না আবার আগের অ্যাকাউন্টে ফেরত যেতে পারলেন, এটা একটা প্রবলেম হয়ে যায়। দিস ইজ অ্যানাদার ট্যাগ প্রবলেম, ট্যাগ এরর তাদের রয়েছে, যে নুসুক এখনো হয়তো সলিউশন করতে পারে নাই। সো আমাদের অ্যাডভাইস হবে অ্যাকাউন্ট যদি আপনি আগে থেকে খুলে থাকেন, আগের অ্যাকাউন্টেই ফেরত যান এবং সেখানে গিয়ে নতুন করে আপনার ডকুমেন্টগুলো আবার আপলোড করেন এবং ভেরিফিকেশনের অপেক্ষা করেন। ওকে, এই আপডেটের ব্যাপারটি দুটি ভাগে উনি ভাগ করেছেন। একটি যারা আপনারা ব্যবহার করছেন ইতিমধ্যে, মানে শুরু করে দিয়েছেন নতুন নুসুক ব্যবহার করা, তারা যখন নতুন করে কাগজপত্র জমা দেওয়ার আবেদন পাচ্ছেন, তখন আপনি কি করবেন, এটির প্রশ্নের উত্তর শুনলেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই অনুরোধ দেখলে আপনি কি করবেন, আপনাকে নতুন করে কি করতে হবে, একটি সতর্কবাণী উনি করেছেন, যেটি আমরা ইতিমধ্যে গত সপ্তাহে আলোচনা করেছি ব্যাপকভাবে, তার আগেও করেছি। সেটি হচ্ছে আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে, ডু নট ডিলিট দিস। আপনি কিন্তু, আমরা জানি আমাদের একজন দর্শক উনি ফোন করেছিলেন যে উনি সমস্যার সমাধান করেছিলেন নতুন পাসপোর্ট তৈরি করে। এটি তো সবসময় করা সম্ভব নয়, কাজেই এটি করবেন না। আচ্ছা, আমার যদি এই অলরেডি নুসুক থেকে থাকে, আমরা যদি আলোচনা করেছি ছোট্ট করে একটু, আমি ডিলিট করতে চাই না, কিন্তু আমি এরকম আপডেট দেখছি, মানে আমার ছোট্ট করে কি করা উচিত? আমি আপডেট করেছি, আমি ভেরিফিকেশন নতুন করে চেয়েছে, সেটিও আমি করে ফেলেছি, এখন আমি কি করবো? চুপ করে বসে থাকবো? নতুন করে মেসেজ আসবে আমার জন্য? হোয়াট শুড বি মাই অ্যাকশন? আপনি যদি আগে থেকে করে দেখেন, এখন নতুন করে চাইছে, আপনি সেটাও করে দেখেন। এখন আপনি আপনার মেন্টাল প্রিপারেশন নেন, ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নেন। আপনার কর্মস্থল থেকে যদি আপনার ছুটির জন্য আবেদন করতে হয়, সেটার জন্য আপনি প্ল্যানিং করতে থাকেন। এক্সাক্ট ডেট তো আপনি এখন অবশ্যই জানেন না, কিন্তু আপনার একটা টাইম ফ্রেম তো অবশ্যই আমরা গতবার আমাদের আগের প্রোগ্রামে দিয়ে দিয়েছি। সেই টাইম ফ্রেম অনুযায়ী আপনি আপনার ছুটির জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ফাইন্যান্সিয়ালি একটা আপনার প্রিপারেশন নিতে পারেন। ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নেওয়ার জন্য এবং সময়সীমার যে বিষয়গুলো, এসব বিষয়ে হয়তো আমাদের আগামী প্রোগ্রামে আমরা ডিটেলসে আরো আইডিয়া দিতে পারবো। যদিও নুসুকের কোনো আপডেট নাই, বাট আমাদের যে একটা এক্সপিরিয়েন্স আছে গত বছর এবং আগের বছরের বিষয় থেকে, সেখান থেকে আমরা একটা ফাইন্যান্সিয়াল ধারণা অথবা দিতে পারবো সবাই, যে প্যাকেজের প্রাইসের রেঞ্জটা কিরকম হয়। এবং 2026 সালের যে হজ 1447 হিজরির হজের যে ক্যালেন্ডারটা, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যে হজের অ্যাক্টিভিটিস গুলো হয়, সেই সব বিষয়ে হয়তো আমরা বিস্তারিত ডিটেলস করতে পারি আমাদের আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ। ওকে, আমরা কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে দর্শক আপনারা যারা দেখছেন শুনছেন পরবর্তীতে দেখবেন যে আমরা কিন্তু এই সপ্তাহে আজকের অনুষ্ঠানে প্যাকেজের প্রাইসিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করার কথা, কিন্তু নুসুক সিস্টেম এখনও আপডেট চলছে এবং এটি ব্যাপকভাবে চলছে। তারা কিন্তু এই প্যাকেজ প্রাইস এখনও তারা আপডেট করেননি। তার অর্থ হচ্ছে আমরা আপনাদেরকে আপ টু ডেট ইনফরমেশনগুলো দিচ্ছি। প্রতি সপ্তাহে যেমনভাবে পরিবর্তন হচ্ছে সেটি আপনারা আমাদের কাছ থেকে জানতে পারছেন। নাও, যেহেতু সৈয়দ গাজী মুন্সি সময়সূচি সম্পর্কে একটু কথা বলেছেন, বুঝতে পারছেন প্যাকেজ সম্বন্ধে আমরা যত শীঘ্রই জানবো আপনাদের কাছে তুলে ধরবো, সেটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনি সময়সূচি নিয়ে কথা বলছিলেন একটু, আমি এই সময়সূচি সম্পর্কে একটু থাকবো এই বিষয়টির উপরে। দুটি ভাগে ভাগ করতে পারি। সময়সূচি ব্যাপারটির প্রত্যাশা কি হতে পারে এবং এই প্রত্যাশার সাথে আমার অ্যাকশন কি হলে আমি এটার সাথে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারবো। ফর এক্সাম্পল, এই যে চলমান সিস্টেম আপডেটের কারণে প্যাকেজের যে প্রাপ্যতা অথবা প্যাকেজের অ্যাভেলেবিলিটি
তারপর ওয়ালেটের যে রিচার্জের সময়সূচি বা বিভিন্ন তারিখের যে প্রত্যাশিত তারিখ থাকে মানুষের, যে আনুমানিক অমুক দিন থেকে শুরু হবে, আমরাও কয়েকবার বলেছি, দু একবার, কিন্তু এগুলো কিন্তু এখন একটু পিছিয়ে গেল এবং আরও পিছিয়ে যেতে পারে। কাজে এই যে ব্যাপারগুলি আছে, এটি আমরা অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করছি। এই ব্যাপারটিতে আমাদের একটু যদি আপনি আরেকটু পরিষ্কার করে মানে বলেন, তারপর আমি আরেকটু প্যাকেজের ব্যাপারে আলোচনা যাব তারপরে। যে আমাদের যে টাইম লাইনের যে বিষয়টা, আমরা এর আগেও আমরাও অন্যান্য বিভিন্ন গণমাধ্যমের সাথে সাথে আমরাও এই টাইম লাইন নিয়ে ডিসকাস করেছি। এই টাইম লাইনটা মূলত নেওয়া হয়েছিল যে সার্ভিস প্রোভাইডার কোম্পানিরা আছেন তাদের একটা বোর্ড, মিনিস্ট্রি অফ হজের সাথে একটা বোর্ড মিটিং এর মধ্যে যে টাইম লাইনটা ওনাদেরকে দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল হয়তোবা যে ডিসেম্বরের 20 তারিখে সম্পূর্ণ প্যাকেজগুলা নসুকে আসা শুরু হবে, এবং ডিসেম্বরের 20 তারিখে আসা শুরু হওয়া মানে এই যে হাজিরা ওনাদের প্যাকেজ ওনারা দেখতে পারবেন, এবং দেখার পরে যে সময় ওনারা ওনাদের ডিসিশন নিয়ে নেবেন, তখন আবার ওনাদের ওয়ালেটের অ্যাক্টিভেশন হয়ে যাবে, মানে ওয়ালেটে ওনারা টাকাটা হতে পারবেন, মানে টাকা টপ আপ করতে পারবেন। এইটা ছিল এক্সপেক্টেড টাইম ফর দ্য প্যাকেজ টু বি অ্যাভেলেবল। এন্ড প্যাকেজ পারচেজের যে ডেটটা অ্যানাউন্স করা হয়েছিল প্রিভিয়াসলি, ইনফর্মালি বাই দ্য ওয়ে, এটা কোনো অফিসিয়ালি ওনাদের কোনো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বা নিউজ পেপারে ওনারা অ্যানাউন্স করেন নাই, সেটা ইনডাইরেক্টলি স্টেক হোল্ডারদেরকে বলা হয়েছিল যে জানুয়ারির 20 তারিখের মধ্যে প্যাকেজ সেলের জন্য টার্গেট করা হচ্ছে এবং সেলের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। যেহেতু আমরা এখন একটা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ হজ আমরা বাই নভেম্বর এখন পর্যন্ত ওনারা কোনো আপডেট বা অ্যানাউন্সমেন্ট করেন নাই, সেই ক্ষেত্রে এক্সপেক্ট করা হচ্ছে এই যে সময়সীমাটা আরেকটু পিছাতে পারে, মানে প্যাকেজ অ্যাভেলেবল হওয়া থেকে প্যাকেজ পারচেজের বিষয়টা হয়তো একটু পিছিয়ে যেতে পারে। সেই জন্য আমরা অফিসিয়াল নিউজ এন্ড অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকবো এই টাইমলাইনটা জানার জন্য ইনশাআল্লাহ। জি, ওকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আমি দর্শকদের কয়েকটি বিষয় একটু পরিষ্কার করে দিতে চাই যে আগামীতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কি জানতে পারবেন। সো আগামী বা পরবর্তী পর্বগুলোতে আমরা প্যাকেজ নির্বাচন, অর্থাৎ আপনি কোন প্যাকেজ নির্বাচন করা উচিত আপনার, সেই সম্বন্ধে পরামর্শ দিব। বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, যেটি নিয়ে আমরা হালকা করে বেশ কয়েকবার বলেছি কিন্তু একবারও বিস্তারিততে যাইনি, কারণ এটির প্রসঙ্গটি আসেনি এখনও। বিভিন্ন সার্ভিস প্রোভাইডার কারা এবং তাদের কিভাবে আপনি কম্পেয়ার করবেন, তুলনা করবেন। বিকল্প ফ্লাইট, যেমন গ্রুপ ফ্লাইট অথবা আপনার সফরের বা আপনার একক ফ্লাইট হতে পারে, এটির ব্যাপারে আমরা আলোচনা করব। আপনার যে সফরটি যখন শুরু হবে এবং যখন শেষ হবে, এটির বাজেট নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত ব্যাপারে আগামী বেশ কয়েকটি পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন একটি পর্যায়ে চলে এসেছি যখন আমরা এইটি নিয়ে আলোচনা করব। আমরা অপেক্ষা করছি সৌদি গভর্নমেন্টের অফিসিয়াল কিছু সময়সূচি, বাজেট, প্যাকেজ সব কিছু জানার জন্য, এবং সৈয়দ গাজী মুন্সী আছেনই সৌদি আরবে, কাজে আপনারা আমাদের কাছে এই সব ব্যাপারেই শুনতে পারবেন একেবারে সময় মতো। কিন্তু এখন আমাদের যেহেতু আমরা অনুষ্ঠানটি শেষ করব, এত কিছু যারা শুনলেন আজকের অনুষ্ঠানে, আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন, অর্থাৎ দর্শকরা এখন কি করতে পারেন? দর্শকদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, নাম্বার 1, যারা এখন পর্যন্ত নসুকে রেজিস্ট্রেশন করেন নাই, আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে যে ইমিডিয়েটলি গিয়ে নসুকে প্রথমত একটা অ্যাকাউন্ট খোলা, রেজিস্ট্রেশন করা এবং আপনার ডকুমেন্ট আপলোড করে নেওয়া, এবং তারপরে ওয়েট করা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। যারা আগে থেকে অলরেডি করে রাখছেন অ্যাকাউন্ট এবং প্রোফাইল অথবা ভেরিফাই হয়ে গেছিল, আপনাদের জন্য ইনফরমেশনটা হচ্ছে যে যেহেতু অনেক মানুষই নোটিস করেছেন যে ওনাদের কাছে ডকুমেন্ট রিসাবমিশনের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে যান, লগ ইন করেন, করে দেখেন আপনার কাছে সেটা চায় কিনা। যদি চায় আপনিও আপনার নতুন করে রিসাবমিট করেন এবং নতুন করে প্রোফাইলটা ভেরিফাই হওয়ার জন্য অপেক্ষা করেন। and meantime physically, spiritually and mentally preparation নেন। মানে এই যখনই অ্যানাউন্সমেন্ট আসে তখন যদি আপনি রেডি থাকেন আপনার নেক্সট স্টেপগুলো নিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। গাজী মুন্সী, আপনি থাকতে একটু আপনি সঠিকভাবে বলছেন যে মানসিক এবং মানে স্পিরিচুয়াল প্রস্তুতির সাথে সাথে গাজী মুন্সী বলেছিলেন দু একটি পর্বে আগে যে আপনার কিন্তু ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন আছে। আপনারা যারা একেবারেই হাঁটাচলা পছন্দ করেন না, হজ কিন্তু একটা ডিফিকাল্ট প্রসেস, ইটস এ জার্নি, এবং সত্যিকার অর্থে একটি জার্নি, ইটস এ স্পিরিচুয়াল জার্নি, ইটস এ
journey to attain something, right? It's a happiness that you hope for your entire life, right? সেই সুযোগটি আপনাকে দেয়। কিন্তু আপনি যদি একেবারে মানে অভ্যাস না থাকে হাঁটাচলা করার, একেবারেই আপনি পাবলিক সোশ্যাল গ্যাদারিং থেকে একেবারেই দূরে থাকেন, এটি কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। কাজে এই কথাটি মনে রাখবেন। সৈয়দ গাজী মুন্সী, আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দর্শকদের স্মরণ করে দিতে চাই আপনার সাথে থাকতে থাকতে যে আগামী শুক্রবার, অর্থাৎ আজ বুধবার, আগামী শুক্রবার কিন্তু আমরা পুনরায় আপনাদের সামনে হাজির হব এবং আশা করছি তখন আরও বেশি তথ্য আমাদের কাছে থাকবে, কারণ আমরা আশা করছি যে সৌদি গভর্নমেন্ট সেটি রিলিজ করবেন এবং রিলিজ না করলেও আমরা আপনাদের কাছে থাকব। সৈয়দ গাজী মুন্সী, ওয়ান্স এগেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে এই ভোর রাতে উঠে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে আগামী শুক্রবার। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করছি অনুষ্ঠানটি ভালো লেগেছে। বেশ কিছু তথ্য আমরা তুলে ধরতে পেরেছি এবং আরও তথ্য সামনে আপনাদের কাছে তুলে ধরবো। তাই আজকের মতো এই পর্ব শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, অর্থাৎ শুক্রবার। ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।